সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরের সকল দর্শকের স্বাগত জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন প্রবাস টাইমে। আপনারা জানেন, প্রবাস টাইমে আমরা কথা বলার চেষ্টা করি সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ এবং বিভিন্ন সমসাময়িক প্রসঙ্গ নিয়ে। এবং আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে করোনা ভাইরাসে যা সংক্রমিত হয়েছে গোটা বিশ্ব, বাংলাদেশও তার বাইরে নয়। এবং এই যে সংকটময় পরিস্থিতি, এটি আসলে কবে কাটিয়ে উঠবে, কবে এর থেকে আমরা পরিত্রাণ পাবো, এ নিয়ে চলছে বিস্তর গবেষণা, আলোচনা। এবং যারা গবেষক তারা চেষ্টা করছেন যে এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। তারা ভ্যাকসিনের কথা বলছেন, যেটি এখনও পুরোপুরিভাবে আবিষ্কার করা সম্ভব হয়নি, হয়তো সেটিও হয়ে যাবে। তো এই যে চিকিৎসা পদ্ধতি, এগুলো নিয়ে আসলে এখনও আলোচনা গবেষণা চলছে। আমরাও সেই আলোচনার অংশ হিসেবেই আমরাও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আর খুবই স্বাভাবিক যে যেহেতু এই মুহূর্তে করোনা যুদ্ধে গোটা বিশ্বে সংক্রমিত, আমরা সেই বিষয়গুলো নিয়েই কথা বলার চেষ্টা করব। আর আজকে আমাদের সাথে কথা বলার জন্য সংযুক্ত হয়েছেন জনাব তারেক বিন ওসমান শরীফ, সম্মানিত চেয়ারম্যান কালার মার্সার আয়োজন পরিষদ মহেশখালী। রয়েছেন জনাব ফারিকুজ্জামান চৌধুরী মাইকেল, যুগ্ম সম্পাদক দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও সদস্য সচিব ত্রাণ কমিটি দিনাজপুর। রয়েছেন জনাব আব্দুল করিম বাবু, 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এবং জনাব হাজি মিজান প্রধান, চেয়ারম্যান প্রধান ফাউন্ডেশন ইতালি। তো সকলের সাথে আমরা আলোচনা শুরু করব। আলোচনার শুরুতেই আমরা যাচ্ছি দিনাজপুরে, যেখানে রয়েছেন জনাব ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সম্মানিত যুগ্ম সম্পাদক দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও সদস্য সচিব ত্রাণ কমিটি দিনাজপুর। আপনি আমাদের সাথেই রয়েছেন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা যেমনটি আলোচনা করার চেষ্টা করছিলাম যে আসলে করোনা যুদ্ধে আমরা সবাই সংক্রমিত, এই বিষয়টি থেকে, এই দুর্যোগপূর্ণ মুহূর্ত থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আবারও দেখলাম রেকর্ড পরিমাণ আক্রান্ত আজকে হয়েছে। এই যে আক্রান্ত হচ্ছে বেশি, মারাও যাচ্ছে প্রতিনিয়ত, আসলে সার্বিক পরিস্থিতি, আপনি জেলা আওয়ামী লীগের একজন যুগ্ম সম্পাদক, পাশাপাশি ত্রাণ কমিটির একজন সদস্য সচিব, এই যে জনপ্রতিনিধি, আপনি আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আসলে এই বিষয়টি নিয়ে কি বলবেন, বা আপনি এটিকে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনকে এবং সকল কলাকুশলীকে। আমি মনে করি যে এটি মানুষের সচেতনতার একটু সমস্যার কারণে আপনার এই রেকর্ড পরিমাণ আপনার কোভিড আক্রান্ত। হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। রেকর্ড পরিমাণ যে আজকে আক্রান্ত হয়েছে, আমরা প্রথম থেকেই যদি টেস্ট করতাম, কারণ বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে টেস্ট টেস্ট এবং টেস্ট এই কথাগুলি বলছে। তো আমাদের যে রাষ্ট্রের যে সক্ষমতা, সেই সক্ষমতা পিসিআর মেশিন ছিল না। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ডিসেন্ট্রালাইজড হয়নি, সেই কারণে হয়তোবা আমরা সেই সময়ে আক্রান্ত সংখ্যা একটু বেশি থাকলেও আমরা টেস্ট করাতে পারি নাই বিধায় আমরা আপনার জানতে পারি নাই যে এতজন আক্রান্ত। এখন যখন টেস্টের সংখ্যা বেড়ে যাচ্ছে, অটোমেটিক্যালি আক্রান্ত সংখ্যা বেড়ে যাচ্ছে। যেমন আমি বলি, দিনাজপুরেও আক্রান্ত সংখ্যা কিন্তু ছিলই না। আজকে পর্যন্ত 120 জন আক্রান্ত হয়েছে, একজন মারা গেছে। হ্যাঁ, তো এটি কিন্তু বেশিরভাগ হচ্ছে যে এই ঢাকা থেকে আসা, নারায়ণগঞ্জ থেকে আসা, বাহির থেকে আসার সাথে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে কিন্তু হচ্ছে এখন। কিন্তু মূলত এটা হয়েছে আপনার নারায়ণগঞ্জ, ঢাকা থেকে আসা লোকজনের মাধ্যমে এই দিনাজপুর। যে আপনি একটি সুন্দর কথা বলেছেন যে আগে আসলে হয়তো টেস্ট ওভাবে হয়নি, এখন টেস্টও বেশি হচ্ছে, আক্রান্তের সংখ্যাও বেশি হচ্ছে। আমরা আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই যে আপনি জানেন যে এই সংকটময় মুহূর্তে লকডাউন, সামাজিক দূরত্ব মেনে চলা, কোয়ারেন্টাইন মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন সময় দেখলাম যে ঈদ যাত্রাকে কেন্দ্র করে প্রথম যেটি দেখলাম যে প্রশাসনের পক্ষ থেকে ঈদে কাউকে বাড়ি যেতে দেওয়া হবে না, কোনোভাবেই এটি সুযোগ নেই। পরবর্তীতে যেটি হলো যে হ্যাঁ, তারপরেও কিছু মানুষ যাচ্ছিল এবং সেইটি থেকে আরও কঠোর করার জন্য বলা হলো যাকে যেখানে পাওয়া যাবে সেখানেই আটকিয়ে দেওয়া হবে এবং সেখানেই তাকে ঈদ পর্যন্ত রাখা হবে। কিন্তু সর্বশেষ যেটি হলো যে হ্যাঁ, গণপরিবহন চলবে না, কিন্তু ব্যক্তিগত গাড়িতে করে কেউ যেতে চাইলে যেতে পারবে। এই যে বারবার সিদ্ধান্তের পরিবর্তন, এই যে সিদ্ধান্তহীনতা, সমন্বয়হীনতা, এবং ব্যক্তিগত গাড়িতে গেলেই যে সে আক্রান্ত হবে না আর সে যখন ফিরে আসবে আবার, তখন কি হবে আসলে, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আসলে আপনাকে কি বলবো, আমি যেখানে অবস্থান করছি, আমার বাসা দিনাজপুরে কালীতলায়। আমাদের আমাদের জায়গায় কিন্তু একটা গাড়ি
নাবিল গাড়ির কাউন্টার। তো আমি নিজের চোখে দেখছি যে গণপরিবহনের মানুষ কি মানবেতর জীবনযাপন করছে। আমার নিজের চোখে, মানে আমি যেহেতু ত্রাণ পরিচালনা কমিটির সচিব, আমি দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমার জায়গায় দুটো, মানে আমাদের জায়গায় দুটো গাড়ির কাউন্টার। আমি আপনাকে স্পষ্ট বলতে পারি যে এটা অবশ্যই মানে দ্বিমুখী কোনো কিছু হওয়া যায়। যখন গণপরিবহন চলবে না তাহলে ব্যক্তিগত পরিবহনও চলা উচিত নয়, এটা আমি মনে করি। কারণ যে আক্রান্ত হবে সে গণপরিবহনে আসলেও আক্রান্ত হবে, আবার প্রাইভেট গাড়িতে আসলেও আক্রান্ত হবে। হ্যাঁ, সেখানে আমাদের একটা শর্ত আছে। সেই শর্তটা হলো, আমিও 13টি উপজেলায় ঘুরেছি ত্রাণ বিতরণ করার জন্য। দিনাজপুরের 13টি উপজেলা, ঘোড়াঘাট থেকে শুরু করে বীরগঞ্জ, কাহারোল, বিরল, বোচাগঞ্জ, খানসামা, চিরির বন্দর, আপনার আপনার ফুলবাড়ি, পার্বতীপুর, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ। আমি এই কটি উপজেলা আমি ত্রাণ দেওয়ার জন্য, এবং একদিনেই আমি 4টি উপজেলা করেছি, 5টি পয়েন্টে আমি আপনার ত্রাণ বিতরণ করেছি। কিন্তু আমি যেটা করেছি, আমি কিন্তু একটা গাড়িতে আমি মানে ঠাসাঠাসি করে যাইনি। আমি একটা গাড়িতে 2 জন বা 3 জন গেছি। আমরা যদি দুটা গাড়ি নিয়ে গেছি, আমরা 7 জন 8 জন গেছি। কারণ আমি যদি শারীরিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্সের কথা বলা হয়েছে, আবার বলা হয়েছে শারীরিক ডিস্টেন্সের কথা। যদি আমি এই শারীরিক ডিস্টেন্স যদি মেনটেন করে না চলি, আমি করোনাকে যদি আমি আহ্বান করি, ওয়েলকাম করি, তাহলে তো করোনা আমার কাছে আসবেই। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সর্বক্ষেত্রে প্রাইভেট গাড়ি চললে হয়তো করোনা আক্রান্ত হবে না, সে কথা আমি মনে করি না। আমি গতকালই টিভিতে দেখছি যে আপনার এস আলম গ্রুপের পরিচালক, উনারা তো কখনো এত পাবলিকলি, আমরা যেভাবে পাবলিকলি আসি সেভাবে আসে না, কিন্তু তিনিও আক্রান্ত হয়ে মারা গিয়েছে। হ্যাঁ, অবশ্যই দুঃখজনক। তা আমি মনে করি যে মানে চারিতাটা ঠিক না। যদি গণপরিবহন বন্ধ থাকে তাহলে প্রাইভেট গাড়িগুলো বন্ধ হওয়া উচিত, আমি মনে করি। জি, সেটি আসলে এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনাই হচ্ছে যে আসলে তারা যখন ফিরবে তখন কী হবে। এবং আপনি আপনার কথায় একটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন যে আসলেই সামাজিক দূরত্ব মেনে চলা উচিত। এবং আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকেও মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে এই সামাজিক দূরত্ব মেনে চলার জন্য। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও সচেতন করার চেষ্টা করা হচ্ছে, এবং জনপ্রতিনিধিরাও আপনারা কিন্তু কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যেটি আপনার ফেরিঘাটগুলোতে ঘটে যাচ্ছে। মাওয়া ফেরিঘাট বলেন, পাটুরিয়াতে বলেন, দৌলদিয়াতে বলেন, কাঁঠালবাড়ি, শিমুলিয়াতে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। যে যেভাবে পারছে সেভাবে আপনার চলাফেরা করছে। এই যে অসচেতনতা, আমরা আসলে নিজেরাই নিজেদেরকে সহ গোটা দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি কিনা বলে আপনি কি মনে করেন? নৌ রুটে যে 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 অবস্থা সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই মানে আমাদের তো নিজেদের সর্বপ্রথম হলো কি আইন করে কিন্তু আপনি মানুষকে সেভাবে, লকডাউন কিন্তু বেসিক্যালি আছেও, এখনো আছে, আজকে পর্যন্ত আছে। লকডাউনটা হলো শিথিল হয়েছে। শিথিল হওয়ার কারণে হয়েছে কি, মানুষ সেভাবে কিন্তু লকডাউনটা মানছে না, তার কারণ আছে। মানুষ কিন্তু প্রত্যেকের জীবন জীবিকার বিষয় আছে। আমি ত্রাণ দিতে যাই, আমি নিজে বুঝছি যে একটা লোক, মনে করেন দিনাজপুরের এই কথা বলি, দিনাজপুরে কিন্তু একজন রুগীকে আপনার হাসপাতালে নিয়ে আসছে। হ্যাঁ, তো আপনার এখানে এখানে কিন্তু আমরা বারবার বলছিলাম একটা ডেডিকেটেড কোভিড হাসপাতালের কথা। কারণ নন কোভিড যে রুগীগুলি আছে, সেই রুগীগুলি কিন্তু মনে করেন যে ট্রিটমেন্ট সেইভাবে পাচ্ছে না। আমি এখানে মানে অনেক ক্ষেত্রেই আমি যে সচিব মহোদয় এসেছিল সেই মিটিং এ আমি বলার চেষ্টা করেছি। আমি আমাদের যে যথাযথ কর্তৃপক্ষ আছে তাদেরকেও বলার চেষ্টা করছি যে দিনাজপুরে যদি একটা ডেডিকেটেড কোভিড হাসপাতাল থাকে, তাহলে নন কোভিড, কারণ যার ডায়ালিসিসের প্রয়োজন, যার মনে করেন যে আমার হার্টের প্রবলেম আছে বা অন্যান্য অসুখ আছে, তারা কিন্তু ওই করোনার কারণে সেই হসপিটালে হয়তো যাবে না বা ডাক্তারও করবে। কিন্তু ডেডিকেটেড যদি একটা কোভিড হাসপাতাল থাকে, তাহলে সেখানে অন্য কোনো রোগী যাবে না, ও অন্য কোনো রোগীর জন্য সেপারেট একটা হাসপাতাল থাকে। এটা আমরা কিন্তু প্রথম থেকেই বলছিলাম। এটা কিন্তু আজকে পর্যন্ত দিনাজপুরে হয়নি ডেডিকেটেড কোনো কোভিড হাসপাতাল। যে আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে আপনি দিনাজপুর ত্রাণ কমিটিরও সদস্য সচিব। তো যেটি হলো যে পরবর্তীতে যখন সরকার কর্তৃক আরও নতুন করে 50 লক্ষ পরিবারকে সহযোগিতা দেওয়ার
উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং যেখানে নগদ অর্থ সহায়তার ব্যাপারও রয়েছে এবং বিভিন্ন জায়গাতেই যেটি নিয়ে অনিয়ম পরিলক্ষিত হয়েছে। পরবর্তীতে যেটি হলো যে হ্যাঁ, অন্তত 3টি বিষয়, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর এবং যিনি এই আর সহযোগিতা পাবেন তার নাম পরীক্ষাকরণ বা নিশ্চিতকরণের পরই তাকে এই সহযোগিতা দেওয়া হবে, যাতে ভুল মানুষের হাতে না পড়ে, যিনি প্রকৃতপক্ষেই এই সুবিধা ভোগের যোগ্য সে যেন পায়। তা আপনি কি মনে করেন, আপনি তো একদম ত্রাণের সাথে সরাসরি জড়িত, আপনি কি মনে করেন যে এই 3টি বিষয় যাচাইয়ের মাধ্যমে এই দুর্নীতি রোধ করা সম্ভব? না, অবশ্যই। একটা বিষয় বলি আপনাকে, আমি দিনাজপুর জেলা ত্রাণ পরিচালনা কমিটির সদস্য, কিন্তু আমি যেই ত্রাণ বিতরণ করছি সেটা কিন্তু সরকারি ত্রাণ নয়। আমরা আমাদের যে এমপি মন্ত্রী যারা আছে তাদের কাছে আমরা অর্থ নিয়েছি, আমাদের যে শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছে অর্থ, আমরা নিজেরই আমাদের প্রথম কথাটা ছিল চ্যারিটি বিগিনস এট হোম, বাড়ি থেকেই আমার দাতব্যটা শুরু। আমরা আমাদের মধ্যে থেকে এই শুরু করেছি, করার পর আমরা আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমি আমাদের দিনাজপুরে সাংবাদিকদের মাধ্যমে আমি পিপিএ দিয়েছি। আমি আমরা রবিদাস যাদেরকে মুচি বলে, আমরা পার্টির অফিসে আমরা সেই ওই রবিদাসদেরকে ডেকে আমরা তাদেরকে ত্রাণ দিয়েছি। আমরা মনে করেন যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন আমরা তাদেরকে বিভিন্ন ভাবে প্রণোদনা দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে আপনি যে প্রশ্নটি করলেন যে আপনার এই 2500 টাকা গভর্নমেন্ট নগদ এবং বিকাশের মাধ্যমে দিয়েছে, এগুলি কিন্তু সম্পূর্ণ দিয়েছে যে জনপ্রতিনিধি, যারা নির্বাচিত প্রতিনিধি তাদের মাধ্যমে। এবং 10 টাকা কেজি চাল যে ওএমএস এর যে কার্ড দিয়েছে, সেটি কিন্তু এই স্থানীয় কাউন্সিলর যে আছে, মেয়র যে আছে তাদের মাধ্যমে। সেই ক্ষেত্রে আমাদের কেন্দ্র থেকে যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনটা হলো যে আমরা যেন এগুলি মনিটরিং করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত যুগ্ম সম্পাদক দিনাজপুর জেলা আওয়ামী লীগ, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা আপনার সাথে আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আমরা এবারে যাচ্ছি হাজী মিজান প্রধান, সম্মানিত চেয়ারম্যান প্রধান ফাউন্ডেশন, আপনিও আমাদের সাথে রয়েছেন। আপনি আমাদের আলোচনা শুনছিলেন যে এই যে আপনার করোনা যুদ্ধে গোটা বিশ্ব সংক্রমিত, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা চলছে বাংলাদেশের প্রেক্ষাপটে। অনেকেই বলার চেষ্টা করছে শুরুর দিকে যে আসলে আমাদের যে প্রবাসী ভাইয়েরা যারা দেশে ফিরে এসেছেন, তাদেরকে যদি ওই সময় যথাযথভাবে হোম কোয়ারেন্টাইনে রাখা হতো তাহলে হয়তো সংক্রমণটা কম হতো। এবং পরবর্তীতে যেটি হয়েছে যে আমরা আসলে কেউই আর আইন কানুন মানিনি, সামাজিক দূরত্বও মেনে চলিনি, ভুল যা হবার হয়ে গেছে। তো এই যে ভুল হয়ে গেছে, এখান থেকে আসলে পরিত্রাণ পাওয়ার, আগামী দিনগুলোতে সুরক্ষিত থাকার কোনো উপায় আছে কিনা, বা আপনি কি মনে করেন যে কি উপায়ে সুরক্ষিত থাকা সম্ভব? ধন্যবাদ আপনাকে যুক্ত জয়যাত্রা টেলিভিশনের সাথে সংযুক্ত করার জন্য। সম্মানিত দর্শক এবং আজকের অডিয়েন্সের যে অতিথিগণ, আসসালামু আলাইকুম। আপনার যে প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার বলতে হয়, আমরা যখন প্রথম চীনে আক্রমণ ঘটলো, তখন যদি আমরা একটা অবস্থান দেখতে পারছি, তারপরে ইটালিতে, তারপরে আমেরিকা, পরপর বিভিন্ন দেশগুলো ছড়ায় যাচ্ছিল, তখন আমাদের সরকারিভাবে একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল যে এই যে বিদেশ থেকে যারা আসছে, তারা আসার পরে একটা হোম কোয়ারেন্টাইনের একটা ভালো ব্যবস্থা রাখা। আজকে দেখেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশগুলোতে আপনি আমাদের পার্শ্ববর্তী বলতে গেলে সিঙ্গাপুর, আপনি সিঙ্গাপুরের অবস্থানগতভাবে দেখেন, একজন শ্রমিক, সে খুব নন স্কেল শ্রমিক, তাকে যখন করোনা আক্রান্ত হলো, একটা 5 স্টার হোটেলে নিয়ে তাকে সমস্ত খাদ্য সামগ্রী দিয়ে তাকে ওইখানে লক করা হয়েছে। সে আগে সুস্থ হোক, সুস্থ হওয়ার পরে এখানে ডাক্তারের পরীক্ষার যে ব্যবস্থা এবং চিকিৎসার ব্যবস্থা সমস্ত কিছু পরিচালনা করতেছে। তারপরে এখানে যদি কোনো সমস্যা হয়, তারা হাসপাতালে নিয়ে যেতেছে ওই ধরনের অবস্থানগত ভাবে। তো আমাদের বাংলাদেশে যেহেতু এয়ারপোর্টের মাধ্যমে আমরা সবাই যারা প্রবাসে থাকি, তারা এয়ারপোর্টের মাধ্যমে আসি। দেশের টান এরা যারা প্রবাসে আছে তারাই একমাত্র ভালো বোঝে দেশের প্রতি যে কত মহব্বত, কত টান। ঠিক আছে, তো সেই সময় যারা আসছে অবশ্যই তাদেরকে একটা ভালো জায়গায় রাখা দরকার ছিল। কারণ সেক্ষেত্রে যদি অর্থ প্রয়োজন দরকার হইতো, হ্যাঁ, যারা বিদেশ থেকে আসছে তাদের থেকে অর্থ পেডের মাধ্যমে দরকার পড়ে তাদের রাখার ব্যবস্থা করা দরকার ছিল। এখন যা কিছু হওয়ার হয়েই গেছে, এখন তো আর সেটা ফিরে পাবো না। এখন আমাদের সচেতনতা হইতে হবে। দেশ এবং বিদেশ আমরা যেখানেই আছি, সবার সচেতনার মাধ্যমে এ থেকে পরিচ্ছন্ন আমরা মুক্ত হইতে পারি। আমি
মনে করি যে আমাদের এই সরকারিভাবে একটা পদক্ষেপ নেওয়া দরকার। যখনই আমরা এয়ারপোর্টে ঢুকবো তখন অবশ্যই পরীক্ষা অবশ্যই করব, এবং পাশাপাশি আমরা যে প্রবাস থেকে আসছি তাদের থেকে ওইখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে যাতে আমরা বাংলাদেশে আসি, তারপরেই আমাদের একটা হোম কারেন্টের সিস্টেমে নিয়ে তাদের সুচিকিৎসার মাধ্যমে অবস্থান যদি তাদেরকে ভালো হয় তাহলে সম্মানিত আমাদের চেয়ারম্যান, আত্মীয়স্বজনের প্রধান কাছে। ফাউন্ডেশন, আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে বর্তমান সরকার কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যারা বর্তমানে রয়েছেন তারা কিন্তু যারা প্রবাসীর ভাইয়েরা আমাদের দেশে ফিরে এসেছেন এবং যারা এখানে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি তাদের জন্য তারা যাতে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে বা বিভিন্ন ধরনের কাজকর্ম করে খেতে পারে তার পরিবার পরিজনকে নিয়ে, সেজন্য কিন্তু কম সুদে ঋণ দেওয়ার জন্য একটি তহবিল গঠন করেছে শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য। এই যে বর্তমান সরকার কর্তৃক যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে, আপনি এই বিষয়টি নিয়ে কি বলবেন? অবশ্যই সাধুবাদ জানাই, তবে এখানে আমাদের যেহেতু একটা বন্টনের ব্যাপার একটা থাকে, আমি চাই যে সরকার ভালোভাবে এটা পদক্ষেপ নিবে যে অর্থগুলো সঠিক ব্যক্তিত্ব যাতে তাদের মাঝে গিয়ে পৌঁছে যায়। আমার আহ্বান থাকবো মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী অনেক দক্ষতা মানুষ, আমি তাকে ব্যক্তিগতভাবেও চিনি, তার অনেক কার্যক্রম আমি দেখেছি, অনেক একজন ভালো গুণী মানুষ। আমি চাই তার মাধ্যমে যাতে প্রত্যেকটা এমবেসির মাধ্যমে যাতে আমরা যারা প্রবাসী আছে তাদের যাতে এই বন্টনটা সুন্দরভাবে এবং সুরক্ষিতভাবে পৌঁছায় যায়। এবং আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই, আপনি হয়তো জেনে থাকবেন যে এই যে আপনার প্রবাসে যে সমস্ত বাংলাদেশি মিশন রয়েছে তাদের মাধ্যমে কিন্তু বর্তমান সরকার আমাদের যারা প্রবাসী ভাইরা রয়েছে তাদেরকেও সাহায্য সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে এবং তাদের পাশে দাঁড়িয়েছে যাতে তারা প্রবাসে কষ্টে না থাকে। এই যে এখান থেকে এই যে দেশ থেকেও যে প্রবাসে যে ভাইরা রয়েছে তাদের জন্য যে চিন্তা ভাবনা সরকারের, তাদের জন্য যে চেষ্টা সরকারের, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? না, এটা বিভিন্ন দেশ বলতে এরা ম্যাক্সিমাম হলো মিডল ইস্ট এশিয়ার ভিতরে এই জিনিসটা হচ্ছে। আর ইউরোপে তেমন আমাদের এখানে এভাবে হইতেছে না, কারণ আমরা এখানে যারা আছি সবাই লিগ্যাল ভাবে ম্যাক্সিমাম লোক থাকি, সেখানে তাদের ওইরকম কোনো কিছু প্রয়োজন না। যে দেশে থাকি আমরা সে দেশে থেকে একটা সাপোর্ট পাচ্ছি, সেভাবেই আমরা কাজ করতেছি, সেভাবে আমাদের সংসার পুরো আত্মীয় স্বজন নিয়ে আমরা বসবাস করতেছি, ওইখানে সমস্যা নাই। সমস্যা হলো মিডল ইস্টে যে সমস্যাগুলো আছে তাদের মাঝে এই সমস্যাটা দেখা দিছে। আমিও আমার আত্মীয় স্বজন প্লাস বন্ধু বান্ধব থেকে শুনতে পারছি সেখানে সরকার একটা সহযোগিতা করতেছে, কিন্তু এখানে বন্টনের একটা সমস্যা আছে। সেটা বলেন এমবিসির মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, একটু বন্টনের সমস্যা আছে। আমি সরকারের প্রতি আহ্বান রাখবো যে এই বন্টনের প্রতি যাতে আমাদের সর্বোচ্চ ক্ষমতার মাধ্যমে যাতে এটা পদক্ষেপ নেওয়া হয়, যাতে সঠিক লোকের মাধ্যমে যাতে এই বন্টনটা হয়। জি, আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে আপনি ইতালিতে যেহেতু আছেন বা ইতালিতে ছিলেন, তো এই যে ইতালির যে অবস্থাটা আমরা দেখেছি যে অন্যান্য দেশের তুলনায় ইতালিতে কিন্তু বেশ মারাত্মক আকার ধারণ করেছিল, যদিও এখন কিছুটা কমে গিয়েছে। তো ইতালিতে আসলে এত বেশি মানে আক্রান্ত হওয়ার মানে পেছনের মূল কারণটা কি বা কি কারণগুলো থাকতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, আমার ক্ষুদ্রতম পরিসরে যেটা আমরা দেখছি, ইটালিতে তার মানুষের গড় আয়টা সবচেয়ে বেশি। সেখান থেকে আপনার অনেক বয়স্ক লোক আছে এবং বয়স্ক লোকদের অনেকেরই শ্বাসকষ্ট আছে। শ্বাসকষ্ট জনিত এই বয়স্ক লোকগুলোর অবস্থানগত আক্রমণটা বেশি হয়েছে। আর ইনিশিয়াল স্টেজে কেউ ভাবে না যে এইভাবে আমাদের আক্রমণ হবে, কারণ ইউরোপের মানুষ এবং আমেরিকা যারা ফার্স্ট ওয়ার্ল্ডে বসবাস করে তারা অনেক সচেতন। হ্যাঁ, যে সচেতনতার মাঝে যে এইভাবে আক্রমণ করবে এটা ওইভাবে ধারণা করতে পারে না। যাই হোক, যেভাবে হোক হয়ে গেছে, এখন আল্লাহর রহমতে অনেকটাই সহানুক অবস্থার ভিতরে আমরা ফিরে আসছি। এখন বর্তমান আপনার এই যেমন কালকের ঘটনা যদি বলি, কালকে মাত্র 130 জন মৃত্যুবরণ করছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান, প্রধান ফাউন্ডেশন, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসব। আমরা এই মুহূর্তে যাচ্ছি নারায়ণগঞ্জে, যেখানে রয়েছেন জনাব আব্দুল করিম বাবু, 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। আপনি আমাদের সাথেই রয়েছেন, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন আশা করি। তো এই যে বিষয়টি আমরা আসলে কথা বলছিলাম যে যিনি আমাদের প্রধান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান যেমনটি বললেন যে ইতালিতে আসলে এত আক্রান্ত হওয়ার পিছনের যে কারণটি রয়েছে যে তারা প্রথমত ভাবেইনি যে আসলে এত বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে এবং অনেকটাই অসচেতনতার কথা তুলে ধরেছেন। এবং আমাদের দেশেও প্রেক্ষাপটও কিন্তু এখন অনেকটাই সেটি আমরা দেখতে পাচ্ছি যে
সরকার বা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যতই সচেতন করা হোক না কেন, আমরা সাধারণ মানুষগুলো কিন্তু সেই সচেতনতার বিষয়গুলিকে বৃদ্ধাঙ্গুলি দেখে নিজের মতো করে চলাফেরা করছে। আসলে আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনি কতটুকু শঙ্কিত? ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যানকে। আপনি যে বিষয়ে খুব সুন্দর প্রশ্ন করেছেন, প্রশ্নটা হচ্ছে যে আসলে আমরা 9 মাসে যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি, আমরা জাতে বাঙালি, এবং আমাদের বাংলাদেশে অলি আল্লাহর পদধূলি বেশি দেখা যায়, যে কারণেই এই বাংলাদেশে এই প্রভাবটা খুব কম অন্যান্য দেশের তুলনায়। তো আমরা অনেক সাহসী, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশ্বের বড় বড় দেশে এই করোনা ভাইরাস যেভাবে আক্রান্ত হয়েছে সেই তুলনায় আমরা অনেক কমে আছি, কারণ আমরা অনেক সাহসী মনে করি। কিন্তু এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা আহ, আমাদের দেশের মানে সমস্ত পৃথিবীর জন্য একটা অভিশাপ মনে হচ্ছে। কারণ আমাদের জানি না মনের অজান্তে কোন প্রান্তে কোথায় ভুল হয়েছে। তবে একজন মুসলমান জাতি হিসাবে এবং একজন মুসলমান দেশ হিসাবে আমি মনে করি যে আল্লাহর অশেষ রহমত আছে আমাদের বাংলাদেশে। শুধু একটু অসচেতনতার অভাব, যদি আমরা সচেতন হই তাহলেই এটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আপনি নিশ্চয়ই অবগত আছেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তার একা পক্ষে কোনো কিছু সম্ভব না। তিনি প্রশাসন দিয়ে যে ধরনের কার্যক্রম করেছেন বা যে চেষ্টাগুলো করেছেন ত্রাণ দিয়ে এবং প্রশাসনের কঠোর যে ব্যবস্থা করেছেন, সেই ব্যবস্থা আসলে আমরা মানছি না। আমাদের এই অসচেতনতার কারণেই হচ্ছে আমাদের এই এই করোনা ভাইরাসটা মানে ছড়াচ্ছে। জি, সম্মানিত এবং উনি কাউন্সিলর, যে আপনার সাথে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো মানুষেরই একটি বাড়ি করার স্বপ্ন কিন্তু বেশ বড় একটি স্বপ্ন, অনেকের শখেরও থাকে। আর এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা জানি যে মানুষ আসলে বিভিন্নভাবেই মানুষের পাশে দাঁড়িয়েছে, এবং আপনারা যারা জনপ্রতিনিধি তারাও কিন্তু কেউ বসে নেই, সবাই সবার মতো করে সরকারি সহযোগিতা তো পাচ্ছেনই, পাশাপাশি নিজের ব্যক্তিগত উৎস থেকে কিন্তু আপনারা চেষ্টা করে যাচ্ছেন। আর সেখানে আপনি মনে হয় আর একটু বেশি ব্যতিক্রমী একটি উদাহরণ সৃষ্টি করেছেন, নিজের বাড়ি বিক্রি করে আপনি অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং চতুর্থবারের মতো কিন্তু আপনি ত্রাণ দিয়ে যাচ্ছেন। এই যে নিজের বাড়ি বিক্রি করে মানুষের পাশে দাঁড়ানো, এখানে পরিবারের স্বপ্ন ছিল, আপনার নিজের স্বপ্নের কিছু বিষয় ছিল, সেগুলিকে জলাঞ্জলি দিয়ে আপনি মানুষের পাশে দাঁড়িয়েছেন একজন জনপ্রতিনিধি হিসেবে। আসলে এই বিষয়টি নিয়ে আমরা আপনার কাছে জানতে চাই, এই অনুপ্রেরণা, এই উৎসাহ আপনি কোথায় পেলেন? আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার মায়ের কথায় আমি আসলে একটা ব্যবসায়ী ঘরের ছেলে। ছোটবেলা থেকেই প্রায় 14 বছর বয়স থেকেই আমি ব্যবসা করি, কারণ আমার বাবা অনেক ছোট থাকতে আমাদেরকে ছোট রেখে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। সেই ছোটবেলা থেকেই সংসারের হাল ধরার জন্য আমাকে আহ সংসারের হাল ধরার জন্য ব্যবসাতে নামতে হয়েছে। এই ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমি অনেক প্রতিষ্ঠিত হয়েছি। একটা মানুষের বাঁচার জন্য যতটুকু প্রয়োজন আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ গফুর রহিম আমাকে তার থেকে অনেক বেশি দিয়েছেন। এখন একটা মানুষের, আমার 2টি মেয়ে, একটি ছেলে, সত্যিকার অর্থে আমি অনেক ভাগ্যবান। কারণ আমি একটু বন্ধু মিশুক প্রকৃতির ছেলে ছিলাম। কারণ আমি যখন ব্যবসায় আমার পরিপূর্ণ, তখন আমার মায়ের নির্দেশে আমি এই সামাজিকতায় এসেছি। আসলে তখন আমি বুঝিনি যে সামাজিকতা কি, মানুষের সাথে যে মেলার যে একটা স্বাদ, মানুষের যে ভালোবাসা, মানুষ যখন একটা কোনো কিছু পায়, সাহায্য সহযোগিতা, তখন মানুষের মুখে যে হাসিটা দেখি, এটাই মনে হয় যে আমার কাছে অনেক বড় কথা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ গফুর রহিম বলেছেন যে আমি আল্লাহ বলছি, মানুষের মধ্যে আমি আল্লাহ, এবং এই মানুষকে সন্তুষ্ট করতে হলে তুমি আমার সান্নিধ্য পাবে। তো এই মানুষের সেবা করে যাচ্ছি। আর যে বাড়ি বিক্রির কথা বলছেন, আল্লাহ পাক আমাকে যে কয়েকটি বাড়ি দিয়েছে অনেক কষ্ট করেই করেছি, কিন্তু আমার স্ত্রী সন্তান এই ব্যাপারে আমাকে অনেক যথেষ্ট সহযোগিতা করেছে। বিশেষ করে আহ হঠাৎ করে যখন এই লকডাউনটা হয়ে গেল, কারণ আমরা ব্যবসায়ী ছেলে, আমার ছেলেও ব্যবসা করে, লেখাপড়া করে, সে সবসময় মানুষের কাছে, ব্যবসায়ীদের কাছে সবসময় টাকা ক্যাশ থাকে না। তো বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, হঠাৎ করে দেখলাম যে যে ভয়াবহ পরিস্থিতি এবং এলাকার মানুষগুলি যেভাবে হাহাকার করছে, ক্ষুধার যন্ত্রণা যে কত কষ্টদায়ক, সে একটা ক্ষুধার্ত ব্যক্তি বুঝতে পারে। তো সেই ক্ষুধার যন্ত্রণা আমার ফ্যামিলি দেখেছে, যে তারাই আমাকে উৎসাহিত করেছে যে এই মুহূর্তে জি, একমাত্র সম্মানিত এই কাউন্সিলর, এই আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একজন সম্মানিত কাউন্সিলর, আপনার সেখানকার একজন সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য, যিনি আসলে গোটা বাংলাদেশেই পরিচিত, শামীম ওসমান
যিনি কিন্তু ব্যক্তিগতভাবে আহ্বান জানিয়েছেন বিত্তবানদের সকলকেই ঈদ শপিং না করে সেই টাকা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এবং বর্তমান সরকারের কেন্দ্রীয় পর্যায় থেকে কিন্তু এই আহ্বানটি জানানো হয়েছে যে ঈদের শপিং না করে আসুন আমরা সবাই অসহায় মানুষদের পাশে দাঁড়াই। এবং আপনি যে বিষয়টি বললেন যে বাড়ি বিক্রির কথা, এবং শুধু আপনি না, আমাদের দেশে আরও যারা একাধিক বাড়ির মালিক রয়েছেন, আসলে তাদেরকেও কি এভাবে পাশে দাঁড়ানো উচিত কিনা, আপনি কি মনে করেন? আমি মনে করি আসলে নারায়ণগঞ্জ শহর হচ্ছে প্রাচ্যের ডান্ডি, আপনি নিশ্চয়ই অবগত আছেন, সমগ্র দেশবাসী জানে। নারায়ণগঞ্জে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে মিল ইন্ডাস্ট্রি, চাল ডাল তেল চিনি যত খাদ্য সামগ্রী আছে সেগুলো কিন্তু আমাদের নারায়ণগঞ্জ থেকে যায়। এই সমাজে অনেক আমার সমাজেই প্রায় অনেক হাজার কোটি টাকার মালিক আছে, তারা বিত্তবান, কিন্তু যদি একটু চিত্তটা খুলে যদি এই দুস্থ গরিবদের পাশে দাঁড়াতো, তা আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো দুস্থ গরিব এই ক্ষুধার যন্ত্রণায় মানে কষ্ট পেত। আমি তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা বিত্তবান, আপনারা একটু কষ্ট করে দয়া করে চিত্তটা খুলে আসেন। এই ধন সম্পদ কোনো কিছু চিরস্থায়ী না, মৃত্যুর স্বাদ যেহেতু একদিন গ্রহণ করতে হবে, সবকিছুই রেখে যাব আমরা, কিন্তু পরজগতের কথা ভেবে দেখুন, যদি এই সমাজের মানুষের জন্য কিছু করে যান, সেটাই কিন্তু পরজগতে পাবেন। ধন সম্পদ কিছু নিয়ে যেতে পারবেন না, যতই ধরে রাখেন, কারণ মৃত্যুর সময় কিন্তু এই টাকা পয়সা নিয়ে যেতে পারবেন না। আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে যেই সম্পদ আপনি রেখে যাচ্ছেন সেই সম্পদ চিরস্থায়ী থাকবে, আপনার সন্তানরা ধরে রাখবে কিনা সেটা আপনি নিশ্চিন্ত ভাবে বলতে পারেন না। তাই আমি অনুরোধ করব, যতটুকুই মানুষ করে যাবেন সেটা আহ পরজগতে অবশ্যই আপনি পাবেন। জি, আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন এগিয়ে আসছে, বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসছে। আমরা দেখেছি বসুন্ধরা গ্রুপকে, আমরা দেখেছি যমুনা গ্রুপকে, বিভিন্ন বড় বড় গ্রুপই কিন্তু এগিয়ে আসছে। এবং বসুন্ধরা তো রীতিমতো তাদের নিজের জায়গাতে যে সবচেয়ে বড় কোভিড-19 হাসপাতালও তৈরি করার সুযোগ করে দিয়েছে বা সাহায্য করেছে। এই যে একটি বড় বিষয়, এবং সেটির উদ্বোধন হয়ে গেছে, এখানে কার্যক্রম শুরু হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো, এটি নিয়ে আপনি কি বলবেন? না, এটা খুব সুন্দর একটি কার্যক্রম করেছে, তাকে আমি আমার অন্তরস্থল থেকে বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি এই দুঃসময়ের মধ্যে যে সহযোগিতা করেছেন সেটা ধন্যবাদ দিয়ে তাকে ছোট করবো না। তিনি একটা মানবতার কাজ করেছেন এবং সরকারকে সহযোগিতা করেছেন, এবং বিভিন্ন যারা বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক, তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনেক সহযোগিতা করেছেন। আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা আবারও যাচ্ছি দিনাজপুরে, যেখানে রয়েছেন সম্মানিত যুগ্ম সম্পাদক দিনাজপুর জেলা আওয়ামী লীগ। আপনার সাথে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটি হলো যে বর্তমান সরকারের যিনি সম্মানিত হুইপ জনাব ইকবালুর রহিম, তিনি যেটি করেছেন যে এম আব্দুর রহিম মেডিকেল কলেজে যারা দায়িত্ব পালনরত সকল ইন্টার্নদের, যারা বাড়ি যেতে পারছেন না, এই করোনায় আক্রান্ত রোগীদের সেবা করার জন্য রয়ে গেছেন, পরিবার পরিজনকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে, তাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। এবং তাদের অভিভাবক হিসেবে একজন হুইপ, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন জনপ্রতিনিধি যখন অভিভাবক হিসেবে পাশে এসে দাঁড়ায়, এই যে একটি উদাহরণ, এবং আপনার এলাকাতে এটি হয়েছে, এই বিষয়টি নিয়ে কি বলবেন? অবশ্যই জনপ্রতিনিধি, তার দায়িত্ব তো অনেক বেশি। উনি আপনার আপনার অভিভাবক হিসাবে ইন্টার্নি ডাক্তারদের পাশে অভিভাবক হিসাবে এসছে, এটা তো ভালো কথা। আমি তো মনে করি এটা তো আমাদের এলাকার সংসদ সদস্য হিসাবে সে ভালো কাজ করেছে। ভালো কাজ করলে তো সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। তবে আমি মনে করি যে সর্বক্ষেত্রেই এই ভালো কাজগুলি আমরা যে জায়গায় আছি আমাদের অবস্থান থেকে, যেমন আমি বলি আমাদের জেলা আওয়ামী লীগের ত্রাণ পরিচালনা কমিটি গত আপনার এপ্রিল মাসের 11 তারিখে হয়েছে। তার আগেই কিন্তু আমরা জেলা আওয়ামী লীগের ব্যানারে অনেক ত্রাণ বিতরণ করেছি। আমরা হাত ধৌতকরণের জন্য উদ্বুদ্ধ করেছি। আমরা জননেত্রী শেখ হাসিনার যে 31 দফার কথা আমরা প্রচার করেছি। আমরা আপনার যে হ্যান্ড স্যানিটাইজার কিভাবে ব্যবহার করতে হবে, আমরা 20 সেকেন্ড যে হাত ধৌতকরণ করতে হবে, সেগুলির জন্য উদ্বুদ্ধকরণ করেছি। আমার কথাটা হলো যে আমি যদি আমার জায়গা থেকে সঠিক কাজটি করি, হ্যাঁ, আর একজন সাংবাদিক হিসাবে আপনি যদি আপনার জায়গা থেকে সঠিক কাজটা করেন, সমাজের যে অনাচার অত্যাচার সেটার ব্যাপারে আপনি আপনার সংবাদপত্রে, আপনার টেলিভিশনে যদি প্রচার করেন,
তাইলে কিন্তু আমরা সবারই সবার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখি। আপনি দেখুন যে দিনাজপুরে আমি যে ডেডিকেটেড হাসপাতালের কথা বললাম, আপনার আমি স্পেসিফিক বলতে চাই যে 24 তারিখ একজন রোগী দেখাইতে গেছে আপনার একজন ডাক্তারকে প্রতিদর্শ, আমি নাম বলতে চাই না। সেই ভদ্র মহিলা একজন, তার হাজবেন্ড আপনার চেয়ারম্যান ছিলেন। সেই ভদ্র মহিলা আমাদের একটা উপজেলার প্রেসিডেন্টকে বলছে আমার কথা যে সে যেন আমার সাথে যোগাযোগ করে। আমি সেই ডাক্তারকে তো পাই নাই, যে ডাক্তারের মানে সিরিয়াল দেয় সে তাকেও পাইনি। হ্যাঁ, উনি বলছে যে সেও ধরে না, মাইকেল ভাই আমাকে চিনে, হ্যাঁ ভালো জানে, কিন্তু সে এখন ফোন ধরছে না। আমি পরবর্তীতে আমি পরবর্তীতে আপনার আমাদের জেলা আওয়ামী লীগের যে ত্রাণ সম্পাদক, তার নাম হলো ত্রাণ সম্পাদক সরি আপনার স্বাস্থ্য সম্পাদক, উনি সাবেক সিভিল সার্জন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংক্ষেপে যদি বলতেন। আচ্ছা, সংক্ষেপে আমি যেটা বলতে চাই, আমরা ওই সিভিল সার্জনকে দিয়ে তখন আমরা হটলাইন খুললাম এই ত্রাণ পরিচালনা কমিটি, যার মাধ্যমে আমরা নন কোভিড যারা বিভিন্ন রোগে আমি আরেকটি কথা বলতে চাই, আমাদের ওসমান গনি নামের একজন আপনার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা কমিটির সদস্য, সেও দিনাজপুর মেডিকেল কলেজে ছিল, কিন্তু এই করোনার কারণে সে কিন্তু বয়সে গত বৃহস্পতিবারে উনি ইন্তেকাল করছেন। আমি সেই জানাজাও গেছি। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই যে আজকে এই দিনাজপুরের মানুষ, হ্যাঁ, যে মানে আপনার এই করোনায় যে প্রিয় মাতৃভূমি আজকে আক্রান্ত, আমাদের দিনাজপুর আপনার গোটা বিশ্ব, সেই অবস্থায় আমরা যে জায়গা থেকে আছি, মানে ঈদের এই একদিন আগে আমি অনুরোধ করব দিনাজপুরের মানুষকে, আমরা সচেতন ভাবে সকলে যে সরকারি যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি মেলে আমাদের এই আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত যুগ্ম সম্পাদক দিনাজপুর জেলা আওয়ামী লীগ এবং সদস্য সচিব ত্রাণ কমিটি। আমরা আপনার সাথে আশাবাদী সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমরা এবারে যাচ্ছি সম্মানিত চেয়ারম্যান প্রধান ফাউন্ডেশন, আপনি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে সংক্ষেপে বলতে পারেন। থেকে করে যাব। এই মুহূর্তে অনেক কিছু প্রয়োজন, বিশেষ করে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো দরকার। আমরা যদি ওইখানে থেকে যদি কিছু অর্থ সাহায্য যেটা দরকার আমার পরিবারের জন্য দরকার এবং আমার পাশে যে আছে তারও দরকার, অতএব সেদিক থেকে আমরা যদি একটু সচেতন হই যে না আমার অবস্থান থেকে আমার একটা কর্তব্য আছে, আমি কর্তব্যটা পালন করি, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আর আমি এই আজকে যেহেতু রমজানের অনেক দেশেই রমজানের শেষ অবস্থান, চাঁদ দেখা দিয়েছে, আমি সকল প্রবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং বাংলাদেশে যেহেতু সোমবারে সম্ভাবনা ঈদ হবে, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেক পরিশ্রম করতেছেন এই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের পুলিশ প্রশাসনকে আমি অন্তঃস্থ থেকে তাদেরকে ধন্যবাদ এবং স্যালুট জানাই এই করুণাময় অবস্থার মাঝে যে তারা যে বিশাল ভূমিকা রেখেছে। তবে একটা জিনিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান প্রধান ফাউন্ডেশন, এবং আমরাও আপনার পাশাপাশি আশাবাদী সকলেই অসহায় মানুষের পাশে দাঁড়াবে। আমরা সর্বশেষ যাচ্ছি যেখানে রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর, আপনি আপনার ওয়ার্ডের জনসাধারণের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। আমি আমার ওয়ার্ডের জনসাধারণের উদ্দেশ্যে একটা জিনিসই বলতে চাই। আমি করোনা ভাইরাসের উৎপত্তি যখন থেকে হয়েছে তখন থেকে আমি সতর্কতামূলক মাইকিং করেছি মসজিদে, এবং আমার যে কর্মী বাহিনী আছে তাদেরকে দিয়ে মাইকিং করেছি, সচেতন করেছি, এবং হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক, যাবতীয় কার্যক্রম যা যা করণীয় প্রয়োজন সেগুলি আমি করে যাচ্ছি। এবং প্রশাসনও যথেষ্ট ভূমিকা রেখেছে, যা প্রকাশ করলে কম হবে। কারণ এই মুহূর্তের মধ্যে যে মানুষ করোনা ভাইরাস হলেও মানুষ যদি স্ট্রোকের রোগী হয় তাহলে হাসপাতালে গেলে দেখা যায় বলে যে করোনা টেস্ট করে আসে, কিন্তু সে হার্টের রোগী, অথচ করোনা টেস্টের রিপোর্ট আসতে আসতে সে হার্টের রোগী একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি ডাক্তার ভাইদের কাছে অনুরোধ করব যে আপনারা ডাক্তার মানুষের সেবার জন্য আসছেন, অনেক কষ্ট করে লেখাপড়া করে আসছেন। তবে আমি কাউকে ইকুতে আঘাত করে কিছু বলতে চাই না, কিন্তু একটা কথাই বলবো যে যারা ডাক্তারি সেবায় নিয়োজিত আমাদের বাংলাদেশে, তারা আমার মধ্যবিত্ত পরিবার থেকে এসছেন, অনেক কষ্ট করে মা বাবা লেখাপড়া করে ডাক্তার বানিয়েছে,
তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য সেদিকে বিবেচনা না করে, কারণ আমার সন্তান আপনার সন্তানের মতো, সেই দিকে বিবেচনা করে দেশ আমাদের এবং জনগণ আমাদের, সেই কথা বিবেচনা করে আপনারা জনগণকে সেবা দিন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত কাউন্সিলর, আপনি যথার্থই বলেছেন এবং আমরাও আপনার পাশাপাশি আশাবাদী তারা অবশ্যই যথাযথ সেবা দেবে এবং নিজেদের সুরক্ষার কথাও চিন্তা করবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন প্রবাস টাইম। সময় স্বল্পতার কারণে আমাদের কাজকে এখানেই শেষ করতে হচ্ছে, তবে যাবার আগে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমাদের সাথে ছিলেন জনাব ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, যুগ্ম সম্পাদক দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও সদস্য সচিব ত্রাণ কমিটি দিনাজপুর। আমাদের সাথে ছিলেন জনাব আব্দুল করিম বাবু, 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এবং হাজি মিজান প্রধান, চেয়ারম্যান প্রধান ফাউন্ডেশন ইতালি। আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিলেন তারেক বিন ওসমান শরীফ, সম্মানিত চেয়ারম্যান কালারমার্সার ইউনিয়ন পরিষদ মহেশখালী। দুঃখজনকভাবে উনি আসলে আজকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেননি, হয়তো ভবিষ্যতের কোনো পর্বে আমরা তাকে পাবো, তখন তাকে নিয়ে আমরা দ্বীপ অঞ্চলের কথাগুলো আপনাদের শোনানোর চেষ্টা করব। দর্শক, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। যাওয়ার আগে একটি অনুরোধ, যেমনটি বলছিলেন আমাদের আজকের অতিথিরা, যে যেখানে থাকবেন অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন, অবশ্যই আপনার স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবেন, এবং রমজান শেষ, সামনে ঈদ উল ফিতর, সবাইকে ঈদের শুভেচ্ছা। জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।